আমাদের 4.1 অলমোস্ট শেষ। আমরা 4.1 এর আজকে প্রবলি 3 থেকে 4টা ম্যাথ করলেই ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এরপর আমরা চেষ্টা করব যে সার্কেলের জন্য পোলার ইকুয়েশন গুলো কেমন হয় সেগুলো দেখার, ঠিক আছে? সো তাহলে আমাদের আইডিয়াটুকু একদম কমপ্লিট হবে। পোলার প্লাস কার্টেসিয়ান সবগুলো সার্কেলের ইকুয়েশন জানাটা উচিত। লাস্ট ক্লাসে যে একটা ম্যাথ করছিলাম একদম শেষ ম্যাথটা, ওইটার সাথে সিমিলার একটা ম্যাথ দিয়ে শুরু করি। ওকে, সরি আমার একটা ইউনিভার্সিটির একটা এয়ার ছিল, মেইল আসছে, আমি একটু দেখি। আচ্ছা, সো প্রথম প্রবলেমের স্টেটমেন্ট হচ্ছে যে √5 আজকের দিনের প্রবলেমগুলা গ্রাফিক্যালি সলভ করব, ম্যাথমেটিক্যালি দেখবা যে সলভ করা লাগতেছে না, সবগুলা আমরা চিত্রের মাধ্যমেই দেখবা সলভ হয়ে যাচ্ছে। তো স্টেটমেন্টটা একটু লিখি। √5 ব্যাসার্ধ বিশিষ্ট, √5 ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সমীকরণ বের করতে বলছে যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, চতুর্ভাগে অবস্থিত এবং উভয় অক্ষকে এবং যেই বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে, এবং উভয় অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এই ম্যাথটা এখন সলভ করতে হবে। সো প্রথম একটা কথা হচ্ছে যে আমাদের যে বৃত্তের কথা বলা হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র কোথায়? কেন্দ্র হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আচ্ছা, এখন যেহেতু বলে দিচ্ছে যে কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, যদি তুমি কোনো চিত্র এঁকে ম্যাথটা করতে চাও, যেটা লাস্ট ক্লাসে তোমাদের একটা কোশ্চেন ছিল, তো এইবার কিন্তু তোমাদেরকে দ্বিতীয় চতুর্ভাগে এবার কিন্তু এক্সাক্ট চিত্রই, মানে রাফলি এক্সাক্ট চিত্র তোমাদের রাখতে হবে, কারণ দ্বিতীয় চতুর্ভাগের কথা বলা আছে এখানে। সো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমরা আমাকে বলো এর কেন্দ্রের ভুজ কেমন হবে, কোটি কেমন হবে, কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক হবে? ভাইয়া ভুজ নেগেটিভ আর কোটি হবে পজিটিভ। হ্যাঁ, রাইট। আচ্ছা, তো এবার দেখো আমাদের ম্যাথটা সলভ করতে জাস্ট দুইটা ইনফরমেশন লাগবে। যে আরেকটা ইনফরমেশন দিছে, দেখো যে বৃত্তটা, এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √5। সো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √5, এবং এরপরে বলা হয়েছে যে বৃত্তটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং কি উভয় অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, এখন ধরে নিলাম যে ব্যাসার্ধ হচ্ছে h, k। যদি ব্যাসার্ধ h, k হতো এবং এই বৃত্তটা যদি এক্স অ্যাক্সিস কে টাচ করতো, ঠিক আছে? আচ্ছা, ব্যাসার্ধ ধরো, কথার কথা, হ্যাঁ, এখন যদি এক্স অ্যাক্সিস কে কোনো একটা বৃত্ত টাচ করে তখন তার ব্যাসার্ধটা কেমন হইতো? এইচ কে এর সমান হইতো না? ও জি ভাই, কে এর সমান, কে এর সমান হইতো। কোনো একটা বৃত্ত যখন এক্স অ্যাক্সিস কে টাচ করে তখন তার কেন্দ্রের কোটি হয় তার ব্যাসার্ধের সমান, কেন্দ্রের কোটি আর ব্যাসার্ধের মান সেম হয়। আবার কোনো একটা বৃত্ত যখন ওয়াই অ্যাক্সিস কে টাচ করে তখন তার কেন্দ্রের ভুজ হয়, কেন্দ্রের ভুজ, তখন তার কেন্দ্রের ভুজ অর্থাৎ এইচই হয় তার ব্যাসার্ধের সমান। সো এখন আমার বৃত্তটা দুইটা অ্যাক্সিসকেই টাচ করছে, অর্থাৎ তার এইচ যেই কথা, তার কে যে কথা, তার ব্যাসার্ধ একই কথা। আমার কথা বুঝতে পারছো? আমার বৃত্তটা দুইটা অ্যাক্সিসকেই টাচ করছে, অর্থাৎ তার কেন্দ্রের ভুজও হবে ব্যাসার্ধের সমান, মানে কেন্দ্রের ভুজের পজিটিভ মানটা হবে ব্যাসার্ধের সমান,
কারণ দৈর্ঘ্য তো ঋণাত্মক হতে পারে না। সো কেন্দ্রের ভুজের পজিটিভ মানও ব্যাসার্ধের সমান হবে, কেন্দ্রের কোটির পজিটিভ মানও ব্যাসার্ধের সমান হবে। এই থিওরিটুকু আমি প্রথম ক্লাসে আলোচনা করছি। তাহলে এইবার বলো তো দেখি, তার ব্যাসার্ধ তো জানি √5, তাহলে এইবার বলো তো তার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। আমি ব্যাসার্ধ জেনে গেছি, এইবার বলো তার কেন্দ্রের ভুজ কত হবে, কেন্দ্রের কোটি কত হবে, বলতে পারবা? √5, √5। একটু ভুল হয়েছে, একটু ভুল, দ্বিতীয় চতুর্ভাগ বলছে। ও সরি, কি -√5, √5। -√5, তাহলে তার কেন্দ্রের স্থানাঙ্ক হবে -√5, আর তার কি বলে, কেন্দ্রের স্থানাঙ্ক হবে -√5, এবং তার ব্যাসার্ধ তো √5 দেওয়াই আছে। অর্থাৎ এই বৃত্তের সমীকরণটা তুমি খুব সহজেই লিখতে পারবা। এটাকে অনেক ডিটেইলড ওয়েতে করা যায়, বাট আমরা গ্রাফিক্যালি জিনিসটা করতে পারলাম। যে আমরা চাইলে এভাবে লিখতে পারবো যে আমরা জানি যে কোন একটা বৃত্ত যখন এক্স অ্যাক্সিস কে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ অর্থাৎ r হয় মডুলাস অফ এক্স অ্যাক্সিস কে স্পর্শ করলে কেন্দ্রের কোটির সমান হয়। তাহলে মডুলাস অফ কে, কেন্দ্রের কোটি হচ্ছে কে। এখন আর এর মান কত ছিল, আর এর মান ছিল 5, √5। সুতরাং কে এর মান কত হবে, সুতরাং মডুলাস যদি উঠায় দাও কে হবে +- একইভাবে কোন একটা বৃত্ত তুমি এভাবে লিখতে পারো, কোন একটা বৃত্ত যখন ওয়াই অ্যাক্সিস কে স্পর্শ করে তখন তার কেন্দ্রের ভুজ হয় তার ব্যাসার্ধের সমান। অর্থাৎ মডুলাস অফ এইচ হবে তার ব্যাসার্ধ √5, কারণ ব্যাসার্ধ তো ঋণাত্মক হতে পারে না, তাই আমরা মডুলাস নিব। কেন্দ্রের ভুজ তো ঋণাত্মক ধনাত্মক সবই হতে পারে, এই জন্য আমরা ভুজকে মডুলাস নেব। এখন যদি আমি মডুলাসটা উঠাইয়া দেই তাহলে এইচ আসবে কি +- এইবার তুমি বলবা যেহেতু আমার বৃত্তটা দ্বিতীয় কোয়াড্রেন্টে অবস্থিত তাই কেন্দ্রের ভুজ হবে ঋণাত্মক এবং কোটি হবে ধনাত্মক, তাই এইখানে +- থেকে আমি কে শুধুমাত্র +√5 নিব, আর এইখানে +- থেকে এইচ শুধুমাত্র -√5 নিব। সো আমার নির্ণয় বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস অর্থাৎ এক্স +√5 হোল স্কোয়ার যোগ ওয়াই -√5 হোল স্কোয়ার √5 হোল স্কোয়ার। সো এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো সবাই? আমি প্রবলেমটা একটু শর্টকাট ওয়েতে করলাম, মেইনলি গ্রাফিক্যালি সলভ করছি এটাকে, ঠিক আছে? এবং তোমাদের যে ভর্তি পরীক্ষার যে প্রবলেমগুলো থাকে সেগুলো তোমরা লিখিতভাবে সলভ করার কোনো জায়গায় পাবে না, সবগুলো তোমাদের এভাবে গ্রাফিক্যালি সলভ করতে হবে। ডিরেক্ট এরকম একটা বৃত্ত আঁকবা, কেন্দ্রের মধ্যে স্থানাঙ্ক ডিরেক্ট বসায় দিবা, ওইটাতে তোমার পুরো ফুল 10-এ 10, মানে বুয়েট এক্সামে আর কি 10-এ 10। তো এখানে কোনো মার্ক কার্ড না, কিছু এক্সপ্লেনও করা লাগে না, টিচাররা নিজ দায়িত্বে বুঝে দেবে। তুমি জাস্ট সঠিকভাবে জিনিসটা আঁকবা, সঠিকভাবে জিনিসটা বসাবা। আর বোর্ড পরীক্ষার জন্য আমি যেভাবে লিখলাম চাইলে এইভাবে লিখতে পারো, এভাবে লিখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই প্রবলেমটা সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো আমরা পরের প্রবলেমে যাই। এখন পরের প্রবলেমে কি বলছে, স্টেটমেন্ট বলা হয়েছে যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x = 0, y = 0 এবং x = a রেখাত্রয়কে, মানে এই তিনটা রেখাত্রয়কে স্পর্শ করে। মানে আমার বৃত্তটা এই তিনটা রেখাকে স্পর্শ করে। সো প্রথম একটা কাজ করি, x = 0 রেখাটা দেখি, y = 0 রেখাটা দেখি এবং x = a রেখাটা দেখি। এই তিনটা রেখাকে আঁকি, এরপরে আমার টার্গেট থাকবে এই তিনটা রেখাকে স্পর্শ করে একটা বৃত্ত আঁকা। ওকে, এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা এবার বলো x = 0 মানে কোনটা, কোন রেখাটা? ওয়াই। এক্স্যাক্টলি, x = 0 মানে হচ্ছে এই y অ্যাক্সিসটা, আর y = 0 মানে হচ্ছে এই x অ্যাক্সিসটা। y = 0 হচ্ছে x অ্যাক্সিসের সমীকরণ, কারণ x অ্যাক্সিসের উপর সব জায়গায় হচ্ছে y এর মান 0 হয়, অর্থাৎ যে কোনো বিন্দুর কোটি হচ্ছে 0। এবার x = a আকৃতির রেখাগুলো কেমন হয়? x = a হয় y অক্ষের সমান্তরাল কোন একটা সরলরেখা। সো x = a বলতে এরকম একটা সরলরেখা হতে পারে, ঠিক আছে? সো x = a হচ্ছে এই একটা সরলরেখা যেটা, এটাকে আমি বলতেছি x = a, যেটা হয় y অক্ষের সমান্তরাল। এখন আমার যে বৃত্তর কথা বলা হয়েছে সেই বৃত্তটার বৈশিষ্ট্য কি, সেই বৃত্তটা এই y অ্যাক্সিস কেও টাচ করবে, x অ্যাক্সিস কেও টাচ করবে এবং x = এটা কি হইলো,
ঠিক আছে। সো আমার যে বৃত্তটা আছে সেই বৃত্তটা x ইজ ইকুয়াল টু এই x অ্যাক্সিসের সমীকরণ মানে হচ্ছে y ইজ ইকুয়াল টু 0 রেখা, আর y অ্যাক্সিসের সমীকরণ মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 0 রেখা। তার মানে x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 0 এবং x ইজ ইকুয়াল টু a, এই তিনটা রেখাকেই আমার এই বৃত্তটা টাচ করছে। এইবার একটা জিনিস বলো, এটা যদি আমার x ইজ ইকুয়াল টু a হয় তাহলে এই পুরা দৈর্ঘ্যটুকু আসলে কি? এই পুরা দৈর্ঘ্যটুকুই হচ্ছে a। তাহলে এই পুরা দৈর্ঘ্যটুকু যদি a হয়, এবার বলো তো দেখি এই বৃত্তের ব্যাস কত হবে? a এক্স্যাক্টলি, এই বৃত্তের ব্যাস হবে a। তাহলে তো বুঝাই যাচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? a/2 a/2 এক্স্যাক্টলি। এইবার একটা জিনিস বলো তো, এই বৃত্তের কেন্দ্র আমি অলরেডি জেনে গেছি, এই বৃত্তের কেন্দ্র কত হবে? a/2 কমা a/2 a/2 এক্স্যাক্টলি সেটাই। সো এই বৃত্তের কেন্দ্র আমি জানি a/2 কমা a/2। কিন্তু এইখানে তোমাদের যেহেতু তুমি আসলে a এর মানটা জানো না যে x ইজ ইকুয়াল টু a রেখাটা আসলে কোনটা, ঠিক আছে, তো আমি ধরলাম এটাই যদি x ইজ ইকুয়াল টু a রেখা হয়, তখনও কিন্তু আমার আরেকটা পসিবিলিটিস থাকে। যে কোনো একটা রেখার তিনটা রেখাকে যদি টাচ করে তখন দুইটা পসিবিলিটিস থাকে। এই জন্য বেসিক্যালি আমি আরেকটা পসিবিলিটিস দেখাচ্ছি, তোমরা আসলে এগ্রি করবে সেটার সাথে অবশ্যই। হ্যাঁ, আচ্ছা এইবার একটা জিনিস চিন্তা করে দেখ, বলতো আমি যে নিচে যে বৃত্তটা আঁকলাম, এক্স্যাক্টলি এই বৃত্তটার মধ্যেও কি কোশ্চেনে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো আছে কিনা নাকি নাই? সেও কি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং এক্স ইজ ইকুয়াল টু এর রেখাকে টাচ করছে কিনা? অবশ্যই টাচ করছে। তাহলে তার কেন্দ্র কত? তার কেন্দ্র হচ্ছে a/2 কমা মাইনাস a/2, রাইট? তার কেন্দ্র হচ্ছে a/2 কমা মাইনাস a/2 এবং তার ব্যাসার্ধ হবে শুধু a/2। কিভাবে a/2? সেটা তো বললাম যে সে বেসিক্যালি x ইজ ইকুয়াল টু a রেখাকে টাচ করছে, তার মানে তার এই বৃত্তের এক সাইডে তাকে বাধা দিয়ে রাখছে x ইজ ইকুয়াল টু a, আর এক সাইডে বাধা দিয়ে রাখছে y অ্যাক্সিস বা x ইজ ইকুয়াল টু 0 রেখা। তাহলে তার বেসিক্যালি x ইজ ইকুয়াল টু 0 থেকে a এর মাঝখানে সে সীমাবদ্ধ। অর্থাৎ একটা বৃত্ত সীমাবদ্ধ মানে কি? তার ব্যাস হচ্ছে x ইজ ইকুয়াল টু 0 থেকে a, 0 থেকে a মানে হচ্ছে তার ব্যাস হচ্ছে শুধু a। ব্যাস যদি a হয়, ব্যাসার্ধ হবে a/2, আর ব্যাসার্ধ যদি a/2 হয়, কেন্দ্রে আসতে চাইলে আমাকে কি করতে হবে? a/2 পথ এদিকে অতিক্রম করতে হবে, তারপরে a/2 আমি উপরে অতিক্রম করব, অথবা a/2 পথ আমি নিচে অতিক্রম করব। তখন কিন্তু আমি কেন্দ্রের কাছে চলে যেতে পারবো, ঠিক আছে? তাহলে এই বৃত্তের সমীকরণটা তাহলে ঠিক কেমন হবে? তাহলে এই বৃত্তের সমীকরণ হবে আমার কেন্দ্র দুইটাকেই কনসিডার করতে হবে, x মাইনাস a/2 হোল স্কয়ার প্লাস y প্লাস মাইনাস a/2, ঠিক আছে? প্লাস মাইনাস a/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a/2 হোল স্কয়ার। সো এই প্রবলেমটাও বুঝতে পারছো কিনা? এটাও একটা ইম্পর্টেন্ট প্রবলেম, চুয়েটে আসছিল। এটা বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ বলো। x ইকুয়াল টু প্লাস মাইনাস এ দিলে কি আমরা মানে বাম পাশেও কি সেম কাজই করতাম? মানে তৃতীয় আচ্ছা এবং চতুর্থ, দ্বিতীয় এবং আচ্ছা তৃতীয় আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে x ইজ ইকুয়াল টু a রেখাটাকে আমি পজিটিভ, x ইজ ইকুয়াল টু a রেখাটা আমি ধরে নিলাম যেটা আসলে পজিটিভ ধরছি আর কি। পজিটিভ ধরছি কারণ হচ্ছে বেসিক্যালি এখানে তো যেমন দেখো x ইজ ইকুয়াল টু a, এখানে তো প্লাস মাইনাস a বলে নাই, আমি ধরে নিলাম যে a এর মানটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? a এর মানটাকে আমি পজিটিভ ধরে নিছি, কারণ এখানে মাইনাস a যদি বলতো তাহলে এটা বাম পাশে থাকা, প্লাস মাইনাস a বললে বাম পাশে আরো দুইটা বৃত্ত এরকম একই কন্ডিশন মেনটেন করে থাকা সম্ভব হইতো। আর x ইজ ইকুয়াল টু a বলতে সেটা শুধুমাত্র একটা লাইনকেই রিপ্রেজেন্ট করবে, আইদার মানে +2 +3 +4 এরকম যে কোনো এর মান যে কোনো কিছু হতে পারে। বাট এখানে যেহেতু নেগেটিভ ভ্যালুটা আমি নিচ্ছি না, কারণ এখানে একসাথে দুইটা ভ্যালু আসা সম্ভব না, এর মান প্লাস মাইনাস দুইটা আসা সম্ভব না, কারণ এটা একটা রেখার কথা বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা এই জন্য x অ্যাক্সিস থেকে x মাইনাস a/2 আর y এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি এই রেখার জন্য y এর ক্ষেত্রে দুই জায়গাতেই বৃত্ত থাকা সম্ভব। সো y প্লাস মাইনাস a/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a/2 হোল স্কয়ার। সো এই হচ্ছে আমাদের অ্যানসার। সো এটা সবাই কি বুঝতে পারছো? ইউশা কি বুঝতে পারছো এই ম্যাথটা? জি ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ শেষ। এখন আমরা পরের প্রবলেম আসি।
এবার হচ্ছে দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করা, অন্তস্থভাবে স্পর্শ করা, এই রিলেটেড দুই একটা প্রবলেম করলে তোমরা মোটামুটি বুঝতে পারবা যে আসলে কেমন প্রত্যেকটা প্রবলেম। তারপর আমরা পোলার স্থানাঙ্ক অবস্থার সার্কেল গুলো দেখবো এবং সেই রিলেটেড কিছু প্রবলেম দেখবো। আচ্ছা, ওকে, কোশ্চেনটা দেখো। একটি বৃত্তের সমীকরণ বের করতে বলছে। একটি বৃত্তের সমীকরণ বের করতে বলছে। সো যার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, যার কেন্দ্রের স্থানাঙ্ক 4,3, তো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 4,3 এবং বলা হয়েছে এই বৃত্তটা আরেকটা বৃত্ত আছে যা, যে বৃত্তটা কি এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এই বৃত্তকে বহিস্থ ভাবে স্পর্শ করে। সো এই দুইটা ইনফরমেশন দেওয়া হয়েছে। একটা বলছে যে এই বৃত্তের কেন্দ্র তুমি জানো, যেটা হচ্ছে 4,3, এবং বলা হয়েছে এই বৃত্তটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করে, বাইরের দিক থেকে স্পর্শ করে। সো আমি চেষ্টা করতেছি অনেকটা এক্সাক্ট ফিগার আকার। দেখো ফিগারটা দেখো। সো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এই বৃত্তটা দেখতে কেমন হবে বলতো? এটার কেন্দ্র কই থাকবে? মূল বিন্দুতে। এক্স্যাক্টলি, মূল বিন্দুতে, কারণ এটা x মাইনাস 2 1 এরকম কিছু নাই। সো এটা হচ্ছে কেন্দ্র থাকবে মূল বিন্দুতে। ওকে, সো এটার কেন্দ্র হচ্ছে 0 0 তে, এবং এটার ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে 2 একক হচ্ছে তার ব্যাসার্ধ। ঠিক আছে, কারণ এটা হচ্ছে 4 কে লেখা যায় 2 স্কয়ার, অর্থাৎ তার ব্যাসার্ধ হবে আর স্কয়ারের, আর স্কয়ার যদি থাকে তাহলে আর এর সমান 2 স্কয়ার থাকলে 2 হবে তার ব্যাসার্ধ। সো এই বৃত্তটাকে বহিস্থভাবে স্পর্শ করছে আরেকটা বৃত্ত, যেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4,3। সো এই হচ্ছে আমাদের আরেকটা বৃত্ত যার কেন্দ্রের স্থানাঙ্ক আমি জানি, সেটা হচ্ছে 4,3। সো আরেকটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? 4,3, আর এই বৃত্তের কেন্দ্র কত? 0,0। এখন বলা হয়েছে এই আরেকটা যে বৃত্ত আছে সেই বৃত্তের কি করতে হবে? সমীকরণ বের করতে হবে। এখন একটা বৃত্তের যখন তুমি কেন্দ্রের স্থানাঙ্ক জানো, তখন শুধুমাত্র তোমার ব্যাসার্ধ জানলে কিন্তু তুমি ওই বৃত্তের সমীকরণটুকু লিখতে পারবা। ঠিক আছে, তো এখন আমরা আসলে ঠিক কিভাবে প্রবলেমটা অ্যাপ্রোচ করবো বা সলভ করবো। এখন আমাকে একটা কথা বলো, আমি অন্য কালিতে দেখাই, এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব বের করতে পারবো? দেখো তো, পারবো। এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব বের করতে পারবো। আমার একটু দূরত্বটা বের করে বলো তো, এই দূরত্বটা কত হয়? এই গ্রিন কালারের আমি একটা লেংথ 5, এক্স্যাক্টলি। তাহলে এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 5। আচ্ছা, এবার আবার একটা জিনিস খেয়াল করো তো, এই টোটাল দৈর্ঘ্যটা আসলে যা বুঝায় এই দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল তাই বুঝায় না? যখন কোনো একটা বৃত্ত আরেকটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, তখন ওই দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হয় ওই দুইটা বৃত্তের ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ, দুইটা বৃত্তের ব্যাসার্ধকে যদি তুমি যোগ করো তাহলেই তুমি কত পাবো? 5 পাবা। এখন কথা হচ্ছে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমি জানি, প্রথম বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার আকৃতির, অর্থাৎ প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2। তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ধরো আমি ধরলাম আর, তাহলে আমার ইকুয়েশনটা কি এমন হওয়া উচিত না যে 2 প্লাস আর ইজ ইকুয়াল টু 5? তাহলে বলো দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত? 3। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। এইবার তাহলে বলো তো, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ জেনে গেছি, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র জেনে, তাহলে বলো দ্বিতীয় বৃত্তের সমীকরণটা কেমন হবে? এটা আদিব বলতো দেখি। জি ভাই, হ্যালো হ্যাঁ, দ্বিতীয় বৃত্তের সমীকরণটা তাহলে কেমন হবে? ভাই, মাত্র আচ্ছা আমি একটু দেখতেছি। দ্বিতীয় বৃত্তের সমীকরণটা হচ্ছে কি, আচ্ছা, x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল 5/2 হোল স্কয়ার। 5/2 কেন হবে?
এটা হচ্ছে ভাই- দ্বিতীয় বৃত্ত বলতে এই বৃত্তটা, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 আসছে। এই জি ভাই। বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5, আর প্রথম বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে বা ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে 3, কারণ এই দুইজনের ব্যাসার্ধের যোগফলই হচ্ছে তার দুই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের সমান, যেখানে r = 3। তার মানে সমীকরণ হবে x - 4 হোল স্কয়ার যোগ y - 3 হোল স্কয়ার = 3 স্কয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যানসার হবে। সো আসিয়া, এই প্রবলেমটা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো আর বাকি সবাই বুঝতে পারছো প্রবলেমটা? জি স্যার। সো আমাদের দেখতে তো প্রবলেমগুলো, বৃত্তের প্রবলেমগুলো কিছুটা ইন্টারেস্টিং Yeah. আছে। এখন হ্যাঁ বলো। এই দ্বিতীয় বৃত্তটা কি এক্স অক্ষ স্পর্শ করবে? না, সেই ব্যাপারে কিছু বলে নাই। সো আমি জানি না স্পর্শ করবে কিনা, আমি স্পর্শ না, সো আমার আঁকার ক্ষেত্রে এখানে কোনো ফল্ট নাই। আমি স্পর্শ করা আঁকলেও কোনো সমস্যা নাই, স্পর্শ না করা আঁকলেও কোনো সমস্যা নাই, কারণ ওই ব্যাপারে কোনো ইনফরমেশনই দেওয়া নেই। ওকে, সো এবার আমরা পরের একটা প্রবলেম দেখি। সো এই প্রবলেমটা অনেকবার বোর্ডে আসছিল, যাক ভালো প্রবলেম ছিল। আচ্ছা, আমি একটু প্রবলেম দেখি আর কোন প্রবলেমটা করানো যায়। ওকে, আরেকটা প্রবলেম পাওয়া গেছে। ঠিক আছে, এইবার সিমিলার টাইপের একটা কনসেপ্টের ডিফারেন্ট আরেকটা প্রবলেম। ঠিক আছে, সো ইস কাইন্ড অফ f = m একটা ফর্মুলা। আগের বার m আর a এর মান দিছি, বলছি f বের করতে, এবার আমি হচ্ছে f আর m এর মান দিলাম, বললাম a বের করতে। অনেকটাই এরকম। সো আমি এটা তোমাদের কাছ থেকে শুনবো যে তোমাদের আসলে ইনটিউশনটা কিভাবে কাজ করতেছে, তোমরা কিভাবে প্রবলেমটা নিয়ে চিন্তা করতেছো। সো আমি দেখাও যে অত এবং অত বৃত্ততে পরস্পর কত বিন্দুতে বহিস্থ। আচ্ছা, সো এখানে বলতেছে শো দ্যাট দুইটা বৃত্তের কথা বলা হইছে, যে একটা হচ্ছে x² যোগ y² যোগ 6x যোগ 8y যোগ 21 = 0, এবং আরেকটা বৃত্ত বলা হয়েছে x² যোগ y² = 9। বলছে দেখাও যে এই দুইটা বৃত্ত পরস্পরকে -9/5, -12/5 বিন্দুতে স্পর্শ করে। তাহলে এই দুইটা বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে স্পর্শ করে, এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, সো আচ্ছা, ওকে, ঠিক আছে। তো সেটা আসলে কিভাবে দেখানো যায়, এটা হচ্ছে কি আমার প্রশ্ন। ধরো আমি আগে চিত্রটা আঁকি, তাহলে তোমাদের জন্য আমাকে ব্যাখ্যা করতে একটু সুবিধা হবে। ইনফরমেশন আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আগে গ্রাফটা আঁকি, তারপরে তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, তোমরা তোমাদের আইডিয়া গুলো শেয়ার করতে পারবে আমার সাথে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো প্রথম বৃত্তটা হচ্ছে x² যোগ y² = 9। সো এটা তো অবশ্যই মূল বিন্দুগামী একটা বৃত্ত হবে। সো এক্স্যাক্টলি আগের মতো চিত্র, এরকম একটা বৃত্ত হবে, যেই বৃত্তের যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, কারণ x² যোগ y² = 9। আর তার ব্যাসার্ধ কত হবে? এই বৃত্তের x² যোগ y² = 9, এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 3। এক্স্যাক্টলি 3। এবার বলছে আরেকটা বৃত্ত তাকে বহিস্থভাবে স্পর্শ করছে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা প্রথম বৃত্তটার কেন্দ্র জানি। এবার বলতো সেকেন্ড যে বৃত্তটা, অর্থাৎ x² যোগ y² যোগ 6x যেটা দেওয়া আছে, এবার বলতো এই বৃত্তের, এবার তোমরা বলবা যে এই বৃত্তের চিত্রটা আমি আঁকলাম এই ব্লু কালারের লাইন দিয়ে, সো কালার দিয়ে। সো এইটার কেন্দ্র কত হবে বলতো? এই বৃত্তের কেন্দ্র কত হবে? -3 -4। -3 এক্স্যাক্টলি -3, -4। ঠিক আছে, -3, -4। এখন ওরা আমাদেরকে বলতেছে যে এটা হচ্ছে 0, 0 হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র,
আর -3 -4 হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, এখন আমাদেরকে কি দেখাইতে হবে এক্স্যাক্টলি? আমাদেরকে দেখাইতে হবে 0,0টা আবার লিখি, 0,0 চেপে। এখন বলছে এই যে দেখো একটা বৃত্ত আরেকটা বৃত্তকে বহিস্থভাবে একটা মাত্র বিন্দুতে স্পর্শ করতে পারে। এখন ওরা বলছে কি দেখাও যে এই স্পর্শ বিন্দুটা হচ্ছে -9/5, -12/5। তাহলে এই স্পর্শ বিন্দুটা হচ্ছে -9/5, -12/5। আচ্ছা, এইবার আমি আরেকটু সহজ করি। এই বৃত্তের ব্যাসার্ধ কত? প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। আচ্ছা বলো তো দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত? দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা বের করো, তাহলে তোমাদের জন্য প্রবলেমটা সহজ হয়ে যাবে প্রমাণ করা। কত? 2 দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কি 2 আসছে? আচ্ছা ঠিক আছে। সো প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, আচ্ছা তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে জি। 2। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে 2। আচ্ছা গেল। এবার বলো তো তোমরা কিভাবে প্রমাণ করতে চাচ্ছ, এটা কিভাবে পারবা? স্যার অন্তর্বিভক্তিকরণের সূত্র দিয়ে। অন্তর্বিভক্তিকরণের সূত্র দিয়ে, এক্স্যাক্টলি সেটা হইতে পারে। খুব ভালো একটা ওয়ে বলছো, অন্তর্বিভক্তিকরণ সূত্র দিয়ে আমি যদি দেখি এই বিন্দুটা আসছে তাহলে তো এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা এটা একটা ওয়ে। আরেক আর কোন ওয়ে? অনেকভাবে করা যায় এটা, মিনিমাম 5-6 ভাবে করা যেতে পারে। তো আমার মাথায় একটা আসছে, দেখো আমি শেয়ার করি, যদিও আমারটা মনে হয় আরেকটু বাজে নিয়ম হইতে পারে, বাট দেখো আমি যেটা ভাবতেছি যে 0,0 বিন্দু থেকে আমি -9/5, -12/5, হ্যাঁ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করি, √(x2 - x1) হোল স্কয়ার যোগ y2 - y1 হোল স্কয়ার। আমি দেখবো যে কি এই দুইটা মানে দূরত্বটা 3 আসে কিনা। যদি 3 আসে তাহলে এই বিন্দুটা ঠিক আছে এই প্রথম বৃত্তের জন্য। এবার আবার আমি এই বিন্দু থেকে এই দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের দূরত্ব দেখবো। যদি এ আসলেই বহিস্থভাবে স্পর্শ হয় বা স্পর্শ বিন্দু হয় তাহলে কিন্তু এই বিন্দুটা -9/5, -12/5 দুইটা বৃত্তেরই পরিধির উপর থাকবে। আর পরিধি থেকে কেন্দ্রের দূরত্বটাই কিন্তু একটা বৃত্তের জন্য ব্যাসার্ধের সমান হয়। তাহলে আমি যেভাবে চিন্তা করতেছি সেটা হচ্ছে এই -9/5, -12/5 থেকে আমি আবার কেন্দ্রের দূরত্ব মানে -3, -4 এর দূরত্বটাও দেখবো। এবার এটা 2 হয় কিনা। যদি এবারও 2 হয় তার মানে আমি কনফার্ম যে এই বিন্দুটা থেকে ওই বৃত্তের দূরত্ব কেন্দ্রের দূরত্ব 3 আসছে, আবার এই সেকেন্ড বৃত্তের কেন্দ্রের দূরত্ব 2 আসছে, অর্থাৎ এই বিন্দুটা বেসিক্যালি তাদের স্পর্শ বিন্দু। ওকে, দুইটার জন্য স্পর্শ বিন্দু, আর স্পর্শ বিন্দু একটাই থাকে, তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার। সো আমার মেথডটা বুঝতে পারছো? তো একটা কাজ করো তো, এই বিন্দু থেকে 0,0 বিন্দু দূরত্বটা একটু দেখো তো 3 আসে কিনা। আবার কেউ একজন এই বিন্দু থেকে -3, -4 বিন্দু দূরত্বটা একটু দেখো 2 আসে কিনা। একজন একটা করো, তারপর দেখো যদি 2 আর 3 আসে তার মানে এটা হয়ে গেল কনফার্ম। এটা হতেই হবে না? এটা হইলে আর কি আমার আমার এটা প্রমাণিত হবে আর কি, যে আমি বলতে পারবো যে কি শর্ট। বাট এটা যদি না আসে তার মানে হচ্ছে কি বৃত্তটা বহিস্থভাবে স্পর্শ করে নাই। ঠিক আছে, টু আর 3 আসছে কিনা দেখো। 3 আসে, ওইটাও দেখতেছি একটু একটু। 3 চলে আসছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা 2 আসার সম্ভাবনা আছে। করো সেটাও দেখো 2 আসে কিনা। এটা এক একজন টিচার এক একভাবে করায়, সো এটা আসলে ম্যাটার করে না। জিওমেট্রির মধ্যে তোমার অনেক বেশি ক্রিয়েটিভিটির জায়গা থাকে, অনেক বেশি ক্রিয়েটিভিটির জায়গা থাকে। তুমি নিজের মতো করে ম্যাথ করতে পারবা, এক একজন এক এক নিয়মে করতে পারবা, কোনো সমস্যা নেই, মানে যার মাথা যেভাবে কাজ করে। সো আর এটা কোনোভাবেই কাম্য নয় যে সবাই একভাবে চিন্তা করবে, অবশ্যই সবাই ডিফারেন্ট ভাবে চিন্তা করবে, সো ডিফারেন্ট ভাবে সলিউশন আসতে পারে, সেটা ম্যাটার না। তো দেখো তো 2 আসে কিনা। -3, -4 এর সাথে -9/5, -12/5 এর দূরত্ব। জি ভাই, 2ও আসে। 2 আসে, তার মানে এই বিন্দুটা কনফার্ম যে এটা হচ্ছে তাদের দুইটা বৃত্তের স্পর্শ বিন্দু। তার মানে বলতে পারবা যে এই দুইটা বৃত্ত পরস্পরকে 9/5, -12/5 বিন্দুতে স্পর্শ করে, এটা প্রমাণিত শোড। ওকে, তো আমরা এই প্রবলেম, হ্যাঁ বলো। আরো 5-6টা যে বলেন ওগুলো মানে কি রকম শুনি। আচ্ছা একটা মানে একটা তুমি এখনো শিখো নাই, যেমন একটা ওই আকিদা যেটা বললো যে আমরা অন্তর্বিভক্তকারী বিন্দুর এয়া দিয়ে করতে পারি কিনা। আরেকটা আছে
যে দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক বলতে একটা জিনিস থাকে, বুঝছো? যে যখন দুইটা বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে, 9 মনে পড়ছে, তাদের একটা সাধারণ স্পর্শক থাকে, এই যে এরকম। সো ওই স্পর্শকের সমীকরণ বের করে, ঠিক আছে, স্পর্শকের সমীকরণ বের করে, এবং ওই স্পর্শকটা হয় এই বৃত্তের এই যে ব্যাসার্ধ আছে না, ব্যাসার্ধের সাথে লম্ব। তো তুমি তো এই দুইটা এই বৃত্তের ব্যাসার্ধের সমীকরণ তো বের করতে পারবা, 0 0 আর -3, -4 বিন্দু সমীকরণ বের করতে পারবা। সমীকরণ বের করো, তারপর তার ওই বিন্দুগামী লম্ব রেখা সমীকরণ বের করে, মানে এভাবে আর কি, ওই স্পর্শক সাধারণ স্পর্শকের সমীকরণ বের করে তার মধ্যে ওই বিন্দুটা বসায় চাইলে স্যাটিসফাই করে কিনা দেখা যায়। মানে ডিফারেন্ট ওয়ে থাকতে পারে, টিচাররা করায় আর কি ডিফারেন্ট ওয়েতে। এটা একটা ওয়ে মাথায় আসলো। আরেকটা যেটা বলছিল যে অন্তর্বিভক্তকারী বিন্দু দিয়ে অনেকভাবে করা যায়, ঠিক আছে। তো সেটা তোমরা ট্রাই করতে পারবা নিজেদের মতো। এবার আমরা পোলার বৃত্ত আসি। আচ্ছা, আর কোনো প্রবলেম বাকি আছে কিনা? আমি 1 মিনিট সময় দাও, আমি একটু দেখি আর কোনো প্রবলেম করানো যায় কিনা। মোটামুটি আমাদের 4.1 রিলেটেড যত ধরনের প্রবলেম করানো সম্ভব সব ধরনেরই করাই ফেলছে অলরেডি, আর মনে হয় তেমন নাই। তারপরেও দেখি। 4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করে। Wait a second. আচ্ছা, আরেকটা প্রবলেম করাই। এটা হচ্ছে প্রথমে করাবো ভাবছিলাম, আমি পরের প্রবলেম দিয়ে শুরু করছি। এটা হচ্ছে একদম গত দিনের সবার শেষ প্রবলেম, যেটা একদম ওইটার সাথে সিমিলার। তো এখানে স্টেটমেন্টটা আমি বলি। একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে, যা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে y অক্ষকে ঋণাত্মক দিক থেকে স্পর্শ করে। ঋণাত্মক দিক থেকে স্পর্শ করে এবং এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা কর্তন করে। 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট। সো এটা গ্রাফিক্যালি দেখি। তো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো কি বলছে দেখো, মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিক থেকে স্পর্শ করে। আচ্ছা, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক কি উপরে না নিচে? নিচে। তাহলে মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে, অর্থাৎ এইটা যদি আমার মূল বিন্দু হয়, তাহলে সে 4 একক উপরে যাবে না 4 একক নিচে যাবে? অবশ্যই 4 একক নিচে যাবে। তো এইরকম একটা ডিস্টেন্সে এই বৃত্তটা কি করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে এবং এক্স অ্যাক্সিসকে, এবং পরের স্টেটমেন্ট আসতেছি, এটা হলো মূল বিন্দু 0 0। এই হচ্ছে গিয়ে সে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে। এই হচ্ছে বৃত্তের স্টেটমেন্ট। সে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। বাট মূল বিন্দু থেকে ওয়াই অক্ষর দিকে 4 একক দূরত্ব তো উপরেও যাইতে পারতাম, নিচেও আসতে পারতাম, বাট আমরা নিচে আসবো কারণ হচ্ছে এই বৃত্তটার কথা বলা হয়েছে, বৃত্তটা ওয়াই অক্ষকে ঋণাত্মক দিক থেকে স্পর্শ করছে। ঋণাত্মক দিক হচ্ছে ওয়াই অক্ষের নিচের দিক। তো সে নিচের দিক থেকে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে, সে এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা কর্তন করে। তাহলে এই যে জ্যাটুকু দেখতেছি, এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 6 একক। ওকে, তাহলে এই জ্যায়ের দৈর্ঘ্য কত? এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 6 একক। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ওয়াই অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0,4। ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষের উপর এটা হচ্ছে 0, -4 হবে, যেহেতু ঋণাত্মক দিক থেকে, তাহলে 0, -4 হবে। ওকে, সো 0, -4 হচ্ছে তার স্পর্শ বিন্দু। আচ্ছা, সো এবার আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। এক্স্যাক্টলি আগের বার যেভাবে প্রবলেমটা সলভ করার চেষ্টা করছিলাম বা যেভাবে সলভ করছিলাম সেম ওইভাবেই করব।
তো প্রথমে আমরা বৃত্তের সমীকরণটা অ্যাজিউম করে নিচ্ছি যে এই বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2gx যোগ 2fy যোগ c ইজ ইকুয়াল টু 0। তো ধরে নিলাম এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ, যেখানে gfc এর মান আমি জানি না, যেটা আমার বের করতে হবে। এখন ধরলাম যে তার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, এটা হচ্ছে তার কেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে। তো এই জি এফ আর সি এর মান আমার বের করতে হবে। আচ্ছা, এখন কি কেউ কি বলতে পারবা যে কোনো একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন একটা তো হচ্ছে যে তখন তার কেন্দ্রের যে ভুজ থাকে, ওকে, কেন্দ্রের ভুজই হচ্ছে তার ব্যাসার্ধের সমান হয় যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে। আরেকটা কন্ডিশন ছিল যে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয়, এটা তোমাদের মনে আছে? যখন একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয়, যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তখন জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয়, ওকে। সো এই ইনফরমেশনটুকু আমাদের লাগবে। সো জি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, সরি এখানে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হবে। সো এটা হচ্ছে আমাদের একটা ইনফরমেশন। এবার আবার কথায় আসো যে এই বৃত্তটার স্পর্শ বিন্দু হচ্ছে তাহলে 0,-4। আচ্ছা 0,-4 যদি এই বৃত্তের স্পর্শ বিন্দু হয় তাহলে 0,-4 বিন্দুটা যদি এই বৃত্তের মধ্যে বসায় দেই তাহলে সমীকরণটা সিদ্ধ করবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সিদ্ধ করবে। সো আমার কাজ হবে এবার 0,-4 বিন্দুটা এই সমীকরণের মধ্যে বসায় দাও। তাহলে x এর জায়গায় 0, 0 স্কোয়ার যোগ y এর জায়গায় -4 স্কোয়ার যোগ 2g ইন্টু 0 যোগ 2f ইন্টু -4 যোগ c ইজ ইকুয়াল টু 0, রাইট? তো এটা হচ্ছে আমার সমীকরণ। সো এইবার আসতেছে হচ্ছে 16 -8f যোগ c। আচ্ছা, c এর পরিবর্তে তুমি কি বসাইতে পারবা? যেহেতু বৃত্তটা y অক্ষকে স্পর্শ করছে, c এর জায়গায় কি বসানো যাবে? f স্কয়ার। এক্স্যাক্টলি, c এর জায়গায় আমরা বসাইতে পারবো f স্কয়ার। সো এবার দেখো আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। দ্বিঘাত সমীকরণটা হচ্ছে f স্কয়ার -8f + 16 = 0। সো এটার উৎপাদক করলে কি আসবে দেখো তো। আচ্ছা, এটা কেমন হয় আমরা ইয়া করতে পারবো, a - b হোল স্কয়ারের ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা একটু দেখি, f স্কয়ার -2 ইনটু, হ্যাঁ পারবো তো, 2 × 4 × f + 4 স্কয়ার = 0। তাহলে এটাকে কি লেখা যাবে? f - 4 হোল স্কয়ার = 0, অর্থাৎ f = 4। তাহলে আমরা কেন্দ্রের কোটি পেয়ে গেলাম হচ্ছে কত? 4। এবার f = 4 এই বৃত্তের কোথায় বসাবা? আচ্ছা, f = 4 আমরা রাখলাম। এইবার দেখো তো এই বৃত্তের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে। বলা হয়েছে যে এই বৃত্তটা x অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্য কর্তন করে। এখন বলো তো কার মনে আছে দেখি x অক্ষ থেকে কর্তিত বা খণ্ডিত দৈর্ঘ্যের সূত্রটা কি? 2 × √g² - c। হ্যাঁ, সো 2 × √g² - c। আচ্ছা, সো 2 × √g² - c = কত দেওয়া আছে প্রশ্নে? এটা দেওয়া আছে 6 একক, অর্থাৎ x অক্ষ থেকে খণ্ডিত অংশ হচ্ছে 6 একক। সো এইবার দেখো আমাদের ম্যাথ শেষ। আমি f এর মান বের করে ফেলছি, c এর মান, আচ্ছা আচ্ছা এবার বলো তো f এর মান যদি 4 হয় তাহলে c এর মান কত হবে? c = কত হবে এই বৃত্তের জন্য? হ্যাঁ, কত হবে? 16 f স্কয়ার। হ্যাঁ হ্যাঁ 16 হবে, কারণ আমরা জানি এই যখন একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করে তখন f স্কয়ার = c হয়। তাহলে c = f স্কয়ার, তাহলে f যদি 4 হয় তাহলে c = 16 হবে। তাহলে f আর c বের করে ফেলেছি, g বের করা বাকি। এখন সেকেন্ড কন্ডিশন বলছে এই বৃত্তটা x অক্ষ থেকে খণ্ডিত অংশ হচ্ছে 2 × √g² - c। এটার মান বলা আছে 6 একক দৈর্ঘ্য। এটা যদি 6 একক হয় তাহলে √g² - c = কত হবে? 3 হবে। আচ্ছা এবার বলো c এর মান কত? c এর মান তো 16 মাত্রই বের করলাম, সুতরাং √g² - 16 = কত হবে? 3 হবে। এইবার আমরা উভয় পাশে স্কয়ার করি, তাহলে g² - 16 = হবে 9। এইবার তাহলে কি আসবে দেখো, g² = হবে 16টাকে যদি ওই পাশে পাঠাই 25, 16 আর 9 হচ্ছে 25, তার মানে g কত আসতেছে? g আসতেছে +-5। সো আমার নির্ণেয় বৃত্ত হবে যার g এর মান হচ্ছে +-5, যার f এর মান হচ্ছে 4, যার c এর মান হচ্ছে 16, তার সমীকরণ এবার আমি বের করতে পারবো। সমীকরণ হবে x² যোগ y² যোগ 2g, g এর জায়গায় বসবে কত? +-5 ইনটু x যোগ 2f, f এর জায়গায় বসবে 4 ইনটু y যোগ c এর জায়গায় বসবে 16 = 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর বা নির্ণেয় আমাদের বৃত্তের সমীকরণ, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বা রিকোয়ার্ড সার্কেলের ইকুয়েশন। তো আমরা এই প্রবলেমটাও শেষ করলাম। সো এই প্রবলেম নিয়ে কার কোনো প্রশ্ন আছে?
এটা অবশ্যই সিমিলার একটা প্রবলেম আমরা আগের দিন করছিলাম, জাস্ট একটাই স্টেটমেন্ট মনে হয় বেশ কম ছিল, সেটা হচ্ছে যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্য কর্তন করে, বাকি সব প্রবাবলি সিমিলারই ছিল। আচ্ছা, এবার আমি কিছু আদর্শ পোলার ইকুয়েশন, পোলার সার্কেল ইকুয়েশন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আদর্শ পোলার সার্কেলের ইকুয়েশন দেখাবো। যেমনটা দেখো, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, যখন এ স্কোয়ার ছিল বা আর স্কোয়ার ছিল তখন তোমরা তাকে কি বলতা? মূল বিন্দুগামী বৃত্ত বলতা না? সরি, কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত এমন একটা বৃত্ত বলতা, রাইট? এমন একটা বৃত্ত বলতা যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে 0 0 তে তার কেন্দ্র, তার ব্যাসার্ধ হচ্ছে কত? এ, ঠিক আছে? এখন আমরা দেখব মূল বিন্দুতে একটা বৃত্তের এক কেমন হয়, মূল বিন্দুগামী কোনো একটা বৃত্তের পোলার ইকুয়েশন কেমন হয়। আচ্ছা বলো তো, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ারের পরিবর্তে কি বসানো যায় পোলারে? এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার কে পোলার ইকুয়েশনে কি লেখা যায়? আর না, আর আর স্কোয়ার, সরি আর আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, তাহলে এ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে উভয় পাশ থেকে যদি স্কোয়ার স্কোয়ার উঠে দাও তাহলে কি প্লাস মাইনাস এ আসার কথা, বাট প্লাস মাইনাস এ তুমি বসাইতে পারবা না। কেন বসাইতে পারবা না? আর ইকুয়াল টু এ বসাইতে হবে। ব্যাসার্ধ সবসময় পজিটিভ হয়। এক্স্যাক্টলি, ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ হয়। সো এইবার দেখো, তাহলে যেই বৃত্তটা ছিল আমার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেটাকে তোমরা বলতেছিলে যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, মূল বিন্দুতে কেন্দ্র থাকলে একটা বৃত্তের কথা তোমরা বলতেছিলে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এবং যার ব্যাসার্ধ হচ্ছে এ। তো সেই বৃত্তটার পোলার ইকুয়েশন কি? সেই বৃত্তটার পোলার ইকুয়েশন হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ। তাহলে আর ইজ ইকুয়াল টু এ নামে যদি কোনো বৃত্ত তুমি দেখো, তখন তুমি এইখান থেকে কি কি ইনফরমেশন দিতে পারবা? প্রথম ইনফরমেশন হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 তে, আর ইজ ইকুয়াল টু এ, যে পোলার বৃত্তটা থাকবে সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 তে এবং সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ। এবার বলো, আর ইজ ইকুয়াল টু 3, এই বৃত্তের কেন্দ্র কততে এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত? কেন্দ্র কি 0 0 আর ব্যাসার্ধ 3? এক্স্যাক্টলি, তাহলে আর ইজ ইকুয়াল টু 3, এটা হচ্ছে একটা পোলার বৃত্তের সমীকরণ এবং তার কেন্দ্র হবে কত? তার কেন্দ্র হবে 0 0 এবং তার ব্যাসার্ধ হবে 3, তার ব্যাসার্ধ হবে 3 একক। সো একটা সমীকরণকে পোলারও রিপ্রেজেন্ট করা যায়, কার্টেসিয়ানও রিপ্রেজেন্ট করা যায়। সো এটা হচ্ছে পোলারের আমরা একটা রিপ্রেজেন্টেশন দেখলাম। আমি তোমাদেরকে আরো কিছু সিম্পল রিপ্রেজেন্টেশন দেখাবো, তো আমাদের খুব বেশি বদার হওয়া লাগবে না পোলার ইকুয়েশনে, জাস্ট আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখতে চাই। সো এবার দেখো, তাহলে আর ইজ ইকুয়াল টু এ বা আর ইজ ইকুয়াল টু যে কোনো সংখ্যা 1 2 3 4 যে কোনো সংখ্যা হবে, সেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ হবে। আচ্ছা বলো তো, আর ইজ ইকুয়াল টু -4, এটা কার সমীকরণ? আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ কত আর এই বৃত্তের কেন্দ্র কত বলো তো? হ্যালো, ব্যাসার্ধ কি 4? কেন্দ্র তো 0,0 না। আরে ভাই, এটা এরকম কোনো বৃত্তই পসিবল না, কারণ আর ইজ ইকুয়াল টু -4 তো পসিবলই না। আর ইজ ইকুয়াল টু -4 পসিবলই না, কারণ আর এর মান তো কোনো নেগেটিভ হতে পারে না। আর আর এর মান যদি তুমি বসাও, তাহলে আর মানে কি? আর মানে হচ্ছে √ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তো √ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার এর মান কোনো -4 আসতে পারে? রুটের ভিতর থেকে তুমি বলতেছে এইটা এইটা সমান, আবার দেখাচ্ছে বলতেছে এটা হচ্ছে √ওভার সামথিং। তো রুটের ভিতরে কোনো জিনিস থাকে, সেটা কি -4 হওয়া সম্ভব? রুটের মান তো কখনো নেগেটিভ আসে না, রুটের মান তো সবসময় পজিটিভ হয়। সো এগুলো হচ্ছে কিছু শাহজালাল টাইপের কোশ্চেন, শাহজালাল এই টাইপের কোশ্চেন দিবে, বলবে যে কি এটা নিম্নের কার সমীকরণ দিবে, বৃত্ত, অধিবৃত্ত, অনেক কিছু দিবে, ঠিক আছে? দেওয়ার পরে আসলে অ্যান্সার হবে কোনোটিই নয়, এটা কিন্তু কোনো বৃত্তের সমীকরণই হতে পারে না, কারণ আর ইজ ইকুয়াল টু -4 একটা মানে এটা কাল্পনিক বৃত্ত, এরকম কোনো বৃত্ত সম্ভব না যার ব্যাসার্ধ হচ্ছে -4। যাই হোক, এবার আসো পরের প্রবলেমে আসি। ধরো এবার আমরা দেখবো আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কস থিটা, ঠিক আছে? এবার আমরা আরেকটা টাইপ দেখবো, আর ইজ ইকুয়াল টু এ কস থিটা। এমন একটা কোশ্চেন আছে স্থানাঙ্ক জ্যামিতি। বলো, -a cos থিটা। হ্যাঁ হ্যাঁ বলো। স্থানাঙ্ক জ্যামিতি যে আমরা ক্ষেত্রফল বের করি, এটার মান নেগেটিভ আসলে কি আমরা পজিটিভ ধরি না অ্যানসারের জন্য? এই স্থানাঙ্ক জ্যামিতিতে ক্ষেত্রফল যদি নেগেটিভ আসে, তুমি কি বলতেছো তোমরা পজিটিভ ধরো, তাই তো? হ্যাঁ, ওইটা এটা কি হচ্ছে কি ধরি আমাদের, হ্যাঁ আমরা ক্ষেত্রফল তো কোনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য আমরা পজিটিভ ধরি। আচ্ছা, ঠিক আছে, মানে একটা কনফিউশন ছিল আর কি।
আচ্ছা, এবার দেখো আর ইজ ইকুয়াল টু এ কস থিটা আর আর ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, এই দুইটা বৃত্তের ইকুয়েশন আমরা এখন শিখবো। সো প্রথম কথা হচ্ছে, তুমি যদি কোনো বৃত্তের পোলার ইকুয়েশনের মধ্যে আর ইজ ইকুয়াল টু এ কস থিটা আকৃতির কোনো কিছু দেখো, তুমি কনফার্ম থাকবা যে এই বৃত্তটার অবস্থান হবে, এবং এ যদি তোমার পজিটিভ হয়, তুমি কনফার্ম থাকবা যে এই বৃত্তটার অবস্থান কেমন হবে। এই বৃত্তটার অবস্থান হবে এক্স অক্ষের এই বাম পাশে। বৃত্তটা এক্স্যাক্টলি দেখতে এমন হবে, এবং সেখান থেকে আরো কিছু ইনফরমেশন নেওয়া বাকি। সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ কস থিটার, সবসময় মনে রাখবা আর ইজ ইকুয়াল টু এ কস থিটা আকৃতির বৃত্তগুলোর ক্ষেত্রে এক্স অক্ষ তাকে সমান দুই ভাগে ভাগ করবে। এক্স অক্ষ তাকে সমান দুই ভাগে ভাগ করবে, ঠিক আছে? তাহলে এক্স অক্ষটা হবে আমার এখানে আয়নার মতো, এক্স অক্ষটা হবে আমার আয়নার মতো, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে এ বাই, তাহলে আর ইজ ইকুয়াল টু এ কস থিটার মধ্যে এ হচ্ছে তার ব্যাসকে বোঝায়, কস থিটার সাথে যা থাকে তাকে তার ব্যাসকে বোঝায়। তাহলে তার ব্যাসার্ধ কত হবে? তাহলে তার ব্যাসার্ধ হবে এ বাই টু, এবং তার কেন্দ্রের স্থানাঙ্ক হবে এ বাই টু কমা জিরো, যেহেতু এক্স অ্যাক্সিসের উপর ওয়াই এর মান জিরো হয়। তাহলে আর ইজ ইকুয়াল টু এ কস থিটা, এই বৃত্তটা তাহলে দেখতে কেমন হবে? এই বৃত্তটা হবে এক্স অক্ষের ডান দিকে থাকবে, এবং এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে এ বাই টু কমা জিরো, এবং এই বৃত্তের ব্যাসার্ধ হবে এ বাই টু, এবং এই বৃত্তের জন্য এক্স অক্ষটা হবে একটা আয়নার মতো, মানে সমান দুই ভাগে ভাগ করে ফেলবে এক্স অক্ষ, ঠিক আছে? সো এক্স অক্ষ সমান দুই ভাগে ভাগ করবে। এইবার আমাকে বলো তো, আর ইজ ইকুয়াল টু, ধরো আমি এখানে নিলাম আর ইজ ইকুয়াল টু টু কস থিটা, তো আর ইজ ইকুয়াল টু টু কস থিটা, এই বৃত্তটা দেখতে কেমন হবে, এবং তার ব্যাসার্ধ কত, কেন্দ্রের স্থানাঙ্ক কত, এগুলো একটু বলো তো। ব্যাসার্ধ 1। এক্স্যাক্টলি, ব্যাসার্ধ হচ্ছে 1, এবং এই বৃত্তটা কি এক্স অক্ষের ডান দিকে থাকবে না বাম দিকে থাকবে, নাকি ডান তার কেন্দ্র মূল বিন্দুতে থাকবে? ডান দিকে তো থাকবে। হ্যাঁ, ডান দিকে থাকবে, এইভাবে ডান দিকে থাকবে। সো এই গেল আমাদের বৃত্ত, এবং এবার বলতো তার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 1,0। 1,0, ভেরি গুড। সো এই গেল আমাদের ব্যাসার্ধ হচ্ছে 1, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1,0, আর ইজগুলো 2 cos থিটা। তো কোশ্চেনে যদি কখনো আর ইজগুলো 2 cos থিটা দেয়, দেখার সাথে সাথে বলবে এটা একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে? অনেক সময় কনফিউজ করার জন্য পোলারে দিতে পারে, যদিও খুব বেশি আসে না। তাহলে আর ইজ ইকুয়াল টু মাইনাস এ কস থিটা হবে এক্স্যাক্টলি এখানে যে চিত্রটা রাখলাম সেটার মতোই, বাট এইটা হচ্ছে বাম সাইডে হবে। পোলার ইকুয়েশন এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের বাম সাইডে হয়, আর ইজ ইকুয়াল টু মাইনাস এ কস থিটা হবে বাম সাইডে এমন একটা বৃত্ত। এটার ক্ষেত্রে এক্স অক্ষ হবে কি, এক্স অক্ষ হবে সেই আয়নার মতো বা সমান সমদ্বিখণ্ড, এক্স অক্ষ সমান দুই ভাগে বৃত্তটাকে ভাগ করতেছে, ঠিক আছে? সো এটার জন্য কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে বলো তো? মাইনাস এ বাই টু কমা জিরো, এবং এইটার জন্য ব্যাসার্ধ হবে এ বাই টু, এটার জন্য ব্যাসার্ধ কত হবে? এ বাই টুই হবে, ঠিক আছে? আর কেন্দ্রের স্থানাঙ্ক হবে মাইনাস এ বাই টু কমা জিরো। এবার বলো তো আর ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস কস থিটা, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, এটা একটু বলো তো দেখি। মাইনাস কস থিটা, এনিওয়ান? 1,0। ব্যাসার্ধ হাফ। এক্স্যাক্টলি, ব্যাসার্ধ হচ্ছে হাফ, ব্যাসার্ধ হচ্ছে হাফ, এবং বৃত্তটা দেখতে কিন্তু এরকম হবে, বৃত্তটা দেখতে হচ্ছে এরকম হবে, ব্যাসার্ধ হবে হাফ, এটা হাফ, আর মাইনাস হাফ কেন্দ্রে, কমা জিরো। হ্যাঁ মাইনাস হাফ কমা জিরো হবে, ঠিক আছে? সো এক্স আর ইজ ইকুয়াল টু মাইনাস কস থিটা, এটা হচ্ছে আর একটা বৃত্তের সমীকরণ। এবার আমরা সাইন থিটা দিয়েও বৃত্ত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে লাভ শেপ আঁকাটা, হার্ট শেপ, ঠিক আছে, এই শেপ আঁকাটা শিখেছিলাম, এটা একটা পোলার ইকুয়েশন থেকে হয়, ঠিক আছে? এটা একটা পোলার ইকুয়েশন থেকে আসে। আমি প্রবাবলি এগুলো তোমাদেরকে শিখাই নাই। সো এদের নাম আছে একটা, এদের নাম হচ্ছে কার্ডিওয়েড, কার্ডিওয়েড, কার্ডিওয়েড। সো তোমরা চাইলে আজকে গুগল সার্চ দিয়ে দেখতে পারো কার্ডিওয়েডের ইকুয়েশন গুলো। আমি বৃত্তের সমীকরণ গুলো শিখাই, আমার হয়তো আজকে টাইম হবে না। সো তোমরা গুগলে চাইলে দেখে নিতে পারো কার্ডিওয়েডের পোলার ইকুয়েশন গুলো কেমন হয়, এবং সেটা তোমরা ডেসমোসে বসাইতে পারো, বসায় দেখতে পারো যে মান চেঞ্জ করলে কিভাবে বাড়ে কমে, ঠিক আছে? হচ্ছে আচ্ছা, এবার আর ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, এ সাইন থিটা কেমন হবে গেস করতে পারো কিনা দেখি তো। কস থিটা যদি এক্স অক্ষ ডান দিক বাম দিকে হয়, তাহলে এ সাইন থিটা কেমন হবে? ওয়াই অক্ষের ধনাত্মক দিকে। এক্স্যাক্টলি, তাহলে ওয়াই অক্ষে ধনাত্মক দিবে, এইভাবে থাকবে বৃত্তটা, বৃত্তটা থাকবে এইভাবে আগের মতো সবকিছু। তাহলে এইবার বলতো তার কেন্দ্র কত হবে, তার ব্যাসার্ধ হবে এ বাই টু, এটা ঠিক বুঝলাম, কেন্দ্র কত হবে? 0,a/2। 0, a/2, ভেরি গুড।
আবার আর ইজ ইকুয়াল টু যদি আমি মাইনাস এ সাইন থিটা নিতাম, সো আগের মতোই অনেকটা হতো, বাট এবার হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিচের দিকে বৃত্তটা হইতো, নিচের দিকে হইতো। কেন্দ্রের স্থানাঙ্ক কত হইতো বলতো? আর ব্যাসার্ধ আগের মতো a/2 থাকতো। কেন্দ্রের স্থানাঙ্ক কত হইতো বলো? 0, minus a/2. 0, minus a/2। হ্যাঁ, এখানে So, সবগুলা অক্ষের হুম। উপরেই হইতেছে কেন? অক্ষের বাইরে কি কোথাও হতে পারে না? অবশ্যই হতে পারে, অক্ষের বাইরেও হতে পারে। আমিও যে একদম বেসিক বৃত্তের সমীকরণ থেকে শুরু করতেছি তোমাদের, এই জন্য সবগুলো অক্ষের আশেপাশে হচ্ছে, কারণ এটা সবচেয়ে বেসিক পোলার ইকুয়েশন, বৃত্তের জন্য সবচেয়ে বেসিক পোলার ইকুয়েশন। এখন কথা হচ্ছে যে কি ভাইয়া, তাহলে কি আমরা যেমন আমাদের এর ক্ষেত্রে কি ছিল, একদম বেসিক কিছু ইকুয়েশন ছিল, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার। সো এই ধরনের ইকুয়েশন দিয়ে শুরু করছি, পরে আবার আমরা আরেকটু এতে গেলাম যে কেন্দ্রটা অক্ষের আশেপাশে না, একদম যে কোনো জায়গায় হবে, তখন আমরা বলছি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার যোগ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এরপর আমরা আবার কিসে আসলাম, এরপর আমরা আবার সাধারণ সমীকরণে চলে আসলাম। সো এরকম পোলারের ক্ষেত্রে এরকম সম্ভব, বাট কথা হচ্ছে পোলার থেকে এমনিতেই কোনো কোশ্চেন তোমাদের আসে না। যা শিখাইলাম এগুলাও অ্যাডমিশন ছাড়া কোথাও কাজে লাগবে কিনা সন্দেহ আছে, ঠিক আছে? এগুলো অ্যাডমিশন ছাড়া কাজে লাগবে কিনা সন্দেহ আছে। তো আমি আর ডিটেলসে যাব না, যে জিনিসটা টোটালি কখনোই আসে নাই কোনো বোর্ড পরীক্ষা বা কোনো ইয়াতে। তো এটা তো শুধু শুধু বেশি টাইম দিয়ে লাভ নেই, যা শিখে রাখলাম, ঠিক আছে? সো এই গেল আমাদের অক্ষ রিলেটেড সব ধরনের পোলার বৃত্তের ইকুয়েশন। সো এখন আমি পোলার বৃত্তের রিলেটেড, আচ্ছা এখন ধরো আমি যদি বলতাম আর ইজ ইকুয়াল টু মাইনাস 3/2 সাইন থিটা, এটা একটা বৃত্তের সমীকরণ হবে। এখন কি বলতে পারবা যে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে এবং এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? ব্যাসার্ধ হবে 3/4। হ্যাঁ, ব্যাসার্ধ হবে 3/4। যেহেতু মাইনাস আছে, মাইনাস সাইন থিটা আছে, তাহলে এটা নিচের দিকে হবে, ব্যাসার্ধ হবে 3/4। কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 0, minus 3/4। 0, minus 3/4। হ্যাঁ, এক্স্যাক্টলি হইছে। সো তোমরা মানে পারবা এগুলা। সো এবার আমরা একটা প্রবলেম করি। সো একটা প্রবলেম করব, কোন একটা সময় আসছিল। সো এখন কথা হচ্ছে, আচ্ছা এবার তোমাদেরকে একটা সতর্কতা বলি, এবার তোমাদেরকে আমি একটা সতর্কতা বলি। ধরো কোন একটা পরীক্ষার মধ্যে এমন দিল, বা কোনো একটা আমি তোমাদের পোলার ইকুয়েশন শিখাইছি, বাট তারপর আমি তোমাদেরকে নিষেধ করবো যে পোলার ইকুয়েশন এখন যেগুলো শিখেছি এগুলো তো আদর্শ, আদর্শ ফরম্যাটের কোনো পোলার ইকুয়েশন পাইলে অবশ্যই ওটা দিয়ে করবা ম্যাথ, কোনো সমস্যা নেই। বাট এখন আমি একটা প্রবলেম দিচ্ছি, যেটা কোনো একটা বছর কোন একটা পরীক্ষা আসছিল 6 cos থিটা যোগ 4 sin থিটা, ঠিক আছে? এখন ধরো এই প্রবলেমটা আসলো, এই প্রবলেম আসার পর তোমাকে বললো যে এটা একটা বৃত্তের সমীকরণ, তুমি কেন্দ্র কত ব্যাসার্ধ কত সেটা আমাকে বলো। সো কখনোই পোলার দিয়ে করবা না, কারণ আমরা পোলার ইকুয়েশন এত ডিটেইলস শিখি নাই। পোলার দিয়ে আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করা আমাদের জন্য টাফ হবে। আমরা শুধুমাত্র আদর্শ আকৃতিতে থাকলে পোলারের কেন্দ্র ব্যাসার্ধ খুব সহজে বের করতে পারি, বাট আদর্শ আকৃতিতে যেহেতু এটা নাই, আমাদের পরিচিত ফর্মের মধ্যে নাই, তাই আমাদের উচিত হবে এই ইকুয়েশনটাকে কার্টেসিয়ানে কনভার্ট করা। আর একটা পোলার ইকুয়েশনকে কিভাবে কার্টেসিয়ান ইকুয়েশনে কনভার্ট করতে সেটা তো আমরা জানি। আমাদেরকে যখনই একটা পোলার ইকুয়েশন দিয়ে বলবে তার কেন্দ্র ব্যাসার্ধ বের করো, আমরা পোলার দিয়ে ম্যাথটা করবো না, আমরা এটাকে কার্টেসিয়ানে নিয়ে আসবো, তারপরে এই ম্যাথটা করবো। মনে করো তোমাকে আমি মিলিলিটার, আমি ধরো তোমাকে একটা জিনিসের দৈর্ঘ্য সেন্টিমিটারে দিয়ে রাখছি, সো তুমি সেন্টিমিটার দিয়ে তো তার বেগ বের করতে পারো না, সেন্টিমিটার পার সেকেন্ড, আপনি প্রতি সেকেন্ডে সে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতেছে, বাট সেন্টিমিটারে তুমি ক্যালকুলেট করে ধরো, কথার কথা তুমি অভ্যস্ত না, তো তুমি কি করো, এটাকে মিটারে নিয়ে যাও না? সেম একই কাজটা আমরা করবো, আমরা অভ্যস্ত হচ্ছে কার্টেসিয়ানে সবকিছু ক্যালকুলেট করে। সো আমরা আমাদের কাজ হবে এই প্রবলেমটাকে কার্টেসিয়ানে কনভার্ট করা, তারপরে আমরা এটার কেন্দ্র আর ব্যাসার্ধ বের করবো। সো আমার মানে ইনস্ট্রাকশনটাকে ক্লিয়ার সবার কাছে? সো এই ইনস্ট্রাকশন ফলো করে প্রত্যেকটা ম্যাথ সলভ করবা, কখনোই পোলার দিয়ে করতে যাবে না, অবশ্যই পোলার দিয়ে তোমরা পারবাও না, কারণ পোলার দিয়ে সবকিছু শিখাচ্ছি না। সো আমাদের কার্টেসিয়ানে নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ বলো। উপরে যেগুলো আদর্শ সমীকরণে থিটার কাজটা কি? আচ্ছা, উপরের আদর্শ সমীকরণ থিটা এর কাজটা কি? থিটা তো একটা পোলার সমীকরণ, সো এখানে বেসিক্যালি তুমি এটাকে যদি কনভার্ট করো, তোমার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ওই বৃত্তের এই বৃত্তের সমীকরণগুলাই আসবে, কারণ পোলার সমীকরণটাই তো আর আর থিটার উপর বেস করা হয়। পোলার সমীকরণ চলক হচ্ছে আর আর থিটা, আর কার্টেসিয়ান সমীকরণের চলক হচ্ছে এক্স কমা ওয়াই। সো এটা বেসিক্যালি একটা চলকের মতো, এটা মান চেঞ্জ করে 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 তোমার বিন্দুগুলোকে নির্দেশ করে, ঠিক আছে?
এক্স ওয়াই যেমন তোমার একটা বৃত্তের সবগুলা পরিধির বিন্দুকে সে নির্দেশ করে, এই যে এই প্রত্যেকটা বিন্দু পাওয়ার জন্য তোমার কি লাগবে, এক্সও লাগবে ওয়াইও লাগবে। সেম একই ভাবে পোলারের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু পাওয়ার জন্য তোমার আরও জানা লাগবে, থিটাও জানা লাগবে। থিটার মান মনে করো 30 ডিগ্রি, হ্যাঁ, আর এর মান মনে করো 1, তাহলে সে হয়ে যাবে এই বিন্দুটা, এই যে 30 ডিগ্রি আর এই হচ্ছে 1, তাহলে 30 ডিগ্রি কমা 1 আর কমা থিটা। আবার মনে করো থিটার মান চেঞ্জ হয়ে গেল 60 ডিগ্রি, তখন হয়ে যাবে এটা এই বিন্দু, যে 1 কমা 60 ডিগ্রি। তাহলে এইভাবে থিটার মান চেঞ্জ হলে প্রত্যেকটা বৃত্তের বিন্দুগুলো আস্তে আস্তে একে একে আসতে থাকবে। গ্রাফ পেপারে যখন আমরা প্লট করি বা প্র্যাকটিক্যাল করি, তখন কিন্তু আমরা বিভিন্ন মান বসাই দেখি যে ভ্যালুগুলো কোথায় কোথায় হচ্ছে, তারপর সবগুলো ভ্যালুকে যোগ করে দিয়ে দেখবে একটা বৃত্ত হয়ে যাচ্ছে। সো এই আর থিটার কাজটা হচ্ছে এক্স্যাক্টলি এক্স আর ওয়াই এর কাজের মতো। এক্স আর ওয়াই যেমন মান চেঞ্জ করে, এক্স এর জায়গায় একবার ইকুয়েশনের মধ্যে এক্স এর একটা মান দিলে ওয়াই এর একটা মান আসে, এরকম আর এর একটা মান দিলে থিটার একটা মান আসবে। এভাবে করে 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 সে হচ্ছে প্রত্যেকটা বৃত্তের প্রত্যেকটা বিন্দুকে সে নির্দেশ করবে, ঠিক আছে? যাই হোক, এখন আমাকে এই প্রবলেমটা দিকে আসি। এই প্রবলেমে বলা হয়েছে যে কি এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে। তো একটা কাজ করি, আমি এই পুরো সমীকরণটাকে আর দিয়ে গুণ দেই, আমার একটা লাভ হবে তাতে। দেখো, আমি যদি লেফট হ্যান্ড সাইডে আর দিয়ে গুণ দিই, তাহলে লেফট হ্যান্ড সাইড কি হবে, আর স্কয়ার হবে, রাইট? রাইট হ্যান্ড সাইড কি হবে বলতো, 6r cos থিটা, আর দিয়ে গুণ দিচ্ছি, যোগ 4r sin থিটা। এইবার একটা জিনিস বলতো, আর স্কয়ার কে কি লেখা যায় কার্টেসিয়ানে? হ্যালো, এক্স্যাক্টলি এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার। এবার বলতো আর cos থিটাকে কি লেখা যায় আর আর sin থিটাকে কি লেখা যায়? একটা এক্স একটা ওয়াই না? এক্স্যাক্টলি, তাহলে Sorry. 6x যোগ আরেকটা হবে 4y, 6x যোগ 4y হবে। তাহলে এইবার যদি এই ইকুয়েশনটাকে আমি সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, x স্কয়ার যোগ y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0। এইবার বলো তো তুমি এই বৃত্তের তুমি কেন্দ্র বের করতে পারবে না, তাহলে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত হবে? পড়ে যাবেন। হ্যাঁ 3, গেলাম, 2. হ্যাঁ বলো এবার, ঠিক আছে? এখানে বর্গ যে করলেন এই পাশে বর্গ হবে না? বর্গ করি না, তবে আর দিয়ে গুণ দিয়েছি সবাইকে, ও আচ্ছা, খেয়াল করিনি স্যার। ঠিক আছে? আর দিয়ে গুণ দিলাম, লিটারালি আর দিয়ে গুণ দিছি, তো সবার মধ্যে আর চলে গেছে। এবার বলো তো কেন্দ্র কত হবে? 3, 2. এক্স্যাক্টলি, কেন্দ্র হবে 3,2। এইবার বলতো ব্যাসার্ধ কত হবে? রুট ওভার এফ স্কয়ার যোগ জি স্কয়ার মাইনাস সি, এটাই তো ব্যাসার্ধ, ঠিক না? এফ আর জি আর সি এর মাধ্যমে, সি তো এখানে 0, তাহলে কি হবে রুট ওভার এফ স্কয়ার যোগ জি স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার যোগ 2 স্কয়ার, তাই তো? অর্থাৎ কত আসবে 9 আর 4 মানে রুট 13 এর ব্যাসার্ধ। সো এটা হয়ে গেল তার ব্যাসার্ধ বা রেডিয়াস। ওকে, সো এই প্রবলেমগুলো কিন্তু সহজই, হ্যাঁ। তার মানে তোমাদের যদি পোলারে কোনো কিছু দেয়ও, তোমরা এটাকে কি করবা, খুব সুন্দর মতো আগে কার্টেসিয়ানে কনভার্ট করে নিবা, তারপর বের করতে পারবা। ওকে, আর আমরা কিছু আদর্শ কার্টেসিয়ান ইকুয়েশন তো শিখলামই। আর এর বাইরে যদি অন্য কোনো কার্টেসিয়ান পোলার ইকুয়েশন গুলো আসে, তো পোলার গুলাকে আমরা কার্টেসিয়ানে কনভার্ট করব, তারপর আমরা সলভ করব। ওকে, সো এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার, বুঝতে পারছো আজকের ক্লাস? জি স্যার। ওকে, সো আমাদের 4.1 ইজ কমপ্লিটেড। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা 4.2 নিয়ে আলোচনা করব। আমাদের হয়তো বা 3টা ক্লাস লাগবে বা 2টা বা 3টা যাই লাগুক, তারপর 4.2 শেষ হয়ে গেলে আমাদের বৃত্ত শেষ। এরপরে আমরা চেষ্টা করব সবচেয়ে আমাদের এই ম্যাথসের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন্টিগ্রেশন শুরু করব, ঠিক আছে? তো বৃত্ত শেষ হওয়ার পরে আমরা ইন্টিগ্রেশন শুরু করতে চেষ্টা করব। সো আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই।